আর পারা যাচ্ছে না বাবা, এই গরমে প্রাণ যেন একেবারে হাঁপিয়ে উঠছে। গ্রামের বয়স্ক মানুষেরা তো এরকম দাবদাহ চললে মানে একে একে মারা যাবে। তাই তো মনে হচ্ছে। রাতে আর ঘুমানো যাচ্ছে না গরমে। রাতে ঘুম নেই, তার উপরে দিনের বেলায় বাড়ির বাইরে বেরোনো যাচ্ছে না। এমন রোদ পড়েছে যে একটু উঠানে পা রাখলেই যেন সারা শরীর গরমে ওরা জ্বলছে হু 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 করে। সমস্ত কাজবাজ বন্ধ হয়ে গেছে। এবার যে কি করে পেটে অন্ন জুটবে কে জানে। যথেষ্ট। তা যা বলেছ ভাই তোমরা। এদিকে তো দেখলাম নদী নালা সব শুকিয়ে যাচ্ছে। উমরের কাজ করে পেট চালাই, এই মাটির হাঁড়িকুড়িগুলো যদি বিক্রি করতে না পারি তাহলে তো মুখে ভাত উঠবে না। এদিকে এগুলো রাস্তায় নিয়ে বেরিয়ে জানের জ্বালায় পড়েছি বাবা। তুমি ভাই একটু সাবধানে থেকো। গরমের মধ্যে মানুষের প্রাণ বাঁচবে কিনা তাই বোঝা যাচ্ছে না, তুমি আবার এসব করছো। যদি গরম থেকে বাঁচতে চাও তাহলে পেটের খিদে মরবে। মরতে তো আমাদের হবেই মনে হচ্ছে এবছর। এখন গরমে মরবো না খিদে মরবো সেটাই ঠিক করতে হবে নিজের। যা বলেছ। এদিকে তো বৃষ্টির নামগন্ধ পর্যন্ত নেই। অন্য বছর এই সময় বৃষ্টি চলে আসে। হ্যাঁ সত্যি, বৃষ্টিটার জন্যই ওপরওয়ালার কাছে সবাই প্রার্থনা করো। তিনি যদি একবার মুখ তুলে চান তাহলে এবছর মরকের হাত থেকে আমরা বেঁচে যাব, না হলে গ্রামে মরক লাগা কেউ আটকাতে পারবে না। আচ্ছা ভাই মদন, তুই একটা কথা বলতো। কি কথা? তুই তো কুমোর মানুষ, ভালো মাটি দিয়ে হাতের কাজ জানিস। মাটির ঘর বানাতে পারিস না একটা ভালো করে, যে মানে যেটা এই গরমে ঠান্ডা রাখবে মানুষকে? কথাটা তো বুদ্ধিমানের মতোই বলেছ। আমি দেখেছি আমার এই মাটির জিনিসগুলোতে জল রাখলে যত গরম পড়ে ভেতরে জল তত ঠান্ডা থাকে। সেই জন্যই তো বলছি, মাটির ঘরেতেও দেখবে মানুষ ঠান্ডা থাকতে পারবে, তাই না? ঠিক আছে, বিষয়টা নিয়ে ভেবে দেখব আমি। একটু জল দেবে কমলা, বড় কষ্ট হচ্ছে গো। হ্যাঁ হ্যাঁ, এই নাও। পিহুমা, তোর বাবা দেখ ক্লান্ত শরীরে বাড়িতে এসেছে, একটু জল দে মা। এই নাও বাবা। একটু শান্তি পেলাম। গ্রামের কোথাও এক ফোঁটা জল নেই। পুকুরগুলোতে শুধু কাদা জল দেখা যাচ্ছে। গ্রামে একটা পশু পাখি পর্যন্ত দেখা যাচ্ছে না। সারাদিনে যে কয়জন মানুষ বাড়ি থেকে না বেরোলে খেতে পারবে না, শুধুমাত্র তারাই আমাদের মতো বেরিয়েছিল। কিন্তু প্রচণ্ড সবার অবস্থা খারাপ। ঠিকই বলেছ গো, আর যেন পারা যাচ্ছে না। এই গরম চুলার সামনে আমিও সেদ্ধ হয়ে যাচ্ছি। হ্যাঁ গো বাবা, আমারও খুব গরম করছে, খুব কষ্ট হচ্ছে। এদিকে আয় তো মা। বলো বাবা, আজ তোমার খুব কষ্ট হয়েছে। এমনিতেই তোমার কত কষ্ট, তার উপরে আবার এত গরম পড়েছে। আজকে কি রান্না হচ্ছে রে মা? ভাত বসিয়েছি, তুমি আসার অপেক্ষা করছিলাম। তুমি যদি কিছু নিয়ে আসো তাহলে রাতের দিকে রান্না করে ফেলবো। তোর কি খাবার ইচ্ছে করছে রে পিহু? আমার মাংসের তরকারি খেতে ইচ্ছে করছে, তবে ঝাল বেশি দিয়ে নয়। দেখছো তোমার মেয়ের কাণ্ড, এই গরমে আবার মাংসের তরকারি খাবে। ঠিক আছে ঠিক আছে, গরমের জন্য এমনিতেই লোকজন রাস্তায় বের হতে পারেনি। আমার আজকে 2-4টে হাঁড়ি বিক্রি হয়েছে। মেয়েটা আমার ছোট, যদি বাবার কাছে একটু আবদার করে তাহলে কি আমি মেটাতে পারবো না? চল মা, তোকে নিয়ে বাজার থেকে দেখি কি মাংস পাওয়া যায়। এই এত পরিশ্রম করে বাড়িতে এলে আবার তুমি বাজারে যাবে মেয়ের কথা শুনে? তোমাকে এরকম ক্লান্ত দেখে আমি তো ভাবলাম ঘরে যা সবজি আছে তাই রান্না করব। ঠিক আছে বাবা, তোমার যদি খুব কষ্ট হয় তাহলে যেতে হবে না। না রে মা, কষ্টের কথা ভেবে আর কি হবে? কপালে যা আছে তা তো হবেই। তার থেকে ভালো যতদিন বেঁচে আছি আনন্দ করে কাটিয়ে দিই। চল দেখি তাড়াতাড়ি। কি হলো ভাই রতন, তোমার দোকানের সামনে এত ভিড় কেন? তাড়াতাড়ি মাংস কেটে দিয়ে লোকজনকে বিদায় করো। আর হাত গুটিয়ে বসে আছো কেন এই সন্ধেবেলায়? তুমি তো এই সবে এলে, আর কি বুঝবে ভাই? এই যাদেরকে দেখছো এরা বিকেলের পর থেকেই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সারাদিন কেউ বাড়ি থেকে বেরোতে পারেনি, তাই রাতের বেলায় সবাই একটু আশা নিয়ে বাজারে এসেছে। কিন্তু মাংস কোথায় পাবো যে তোমাদের দেব? কি বলছো কি তুমি? মাংস নেই? থাকলে কি আর দিই না বলো? বিক্রি করলে তো আমারই 2 পয়সা হবে। কিন্তু এই গরমে বাজারে তো মুরগি নেই বললেই চলে। একটা দুটো যা ছিল তাই নিয়ে কারাকারি পড়ে গেছে। গরমের চোটে সব মরে যাচ্ছে। আর তাছাড়া হাটে যায় একটা দুটো পাওয়া যাচ্ছে, যেটা তার দাম প্রচুর, কেউ নিতে যাচ্ছে না। কি বলছো কি? কেন মুরগির মালিকরা জল দানা পানি দিচ্ছে না? কি বলছো ভাইয়া? গরমে মানুষ মরে যাচ্ছে আর এইগুলো তো সামান্য মুরগি।
বড় আশা করে মেয়েটাকে আজকে মাংস খাওয়াবো বলে নিয়ে এলাম। মেয়েটা আমার বড় আশা করে এসেছিল ভাই মাংস খেতে। যদি একটু পাওয়া যায় দেখো না, অন্তত এই ছোট মেয়েটার জন্য একটু দিলেও হবে। দিতে পারবো না গো, আমাকে ক্ষমা করো। আমার কাছে একটুও মাংস নেই। মুরগির ব্যবসা চারিদিকে প্রায় বন্ধ হয়ে গেছে, আমাকেও দোকান গোটাতে হবে খুব তাড়াতাড়ি। উফ, যা, তাহলে মাংস খাওয়া হবে না? এই তোমরা শান্ত হও, শান্ত হও তোমরা। আমি তো বারবার তোমাদেরকে বলছি যে মাংস নেই। আমি কি করতে পারি বলো? যদি তোমাদের এতই খাওয়ার ইচ্ছে হয় তাহলে আমাকেই মেরে কেটে খেয়ে নাও তোমরা, ভালো লাগে না যত সব। কিছু করবার নেই রে মা, দেখছিস তো গোটা গ্রামের লোক মাংস পায়নি। আজকে এত চেষ্টা করেও মাংস খাওয়া আর হবে না। উফ, এই পুকুর পাড়ে গাছের ছায়ায় আর জলের ঠান্ডা একটু শান্তি লাগছে। সেই জন্যই তো আজকে আর বেরোবো না। আজকে পুকুর থেকে ভালো করে কাদামাটি তুলে নিয়েছি, এগুলো দিয়ে জিনিসপত্র বানাবো। এই ছায়ায় বসে সারাদিন দেখি, এগুলো শুকিয়ে গেলে আবার বেরোতে হবে। ঠিক বলেছ, বেরোনোর দরকার নেই। কিন্তু আমার মনের ভেতরটা এখনো খারাপ হয়ে আছে কালকে রাত থেকে। কেন? মেয়েকে মাংস খাওয়াতে পারোনি বলে? মেয়েটা আমার কাছে কালকে এত করে বায়না করলো, আর তাকে খাওয়াতে পারলাম না। আজ তো গ্রামে শুনলাম সবার ঘরে একই কথা। কি যে হবে বুঝতে পারছি না। আরে অবাক কাণ্ড তো! দেখেছো, বাইরে এত গরম, অথচ তোমার এই কাদা মাটি কতক্ষণ আগে পুকুর থেকে তুলেছো, কিন্তু এখনো কত সুন্দর ঠান্ডা রয়েছে। তার মানে কি বলতে চাইছো কি তুমি? এগুলো যদি আমাদের হাত বা শরীরকে এত ঠান্ডা রাখতে পারে, তাহলে এই ঘরের ভিতরে আমরা থাকতে পারবো না? নিশ্চয়ই আমাদের ঠান্ডা লাগবে। কাল একই কথা অবশ্য গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ বলছিল আমাকে গাছতলাতে। তুমি একবার নিজে বিবেচনা করে দেখো, যদি এই জিনিস এত ঠান্ডা হয় তাহলে এটা দিয়ে বানানো ঘরও ঠান্ডা হবে। আর তাছাড়া চেষ্টা করে দেখতে দোষ কি? হতে পারে যেন আমাদের নতুন চেষ্টা একটা গ্রামে নতুন কিছু জন্ম দিল। হতে পারে যে আমাদের এই চেষ্টার জন্য গ্রামের মানুষগুলোর প্রাণ বেঁচে যাবে। বলছো? হ্যাঁ গো, বলছি আমাদের চেষ্টা করা উচিত। ঠিক আছে, আমি মাটিগুলো ভালো করে মেখে নিই, তারপর ভালো করে ভাবনা চিন্তা করে চেষ্টা করব। বাবা বাবা দেখো হচ্ছে। হ্যাঁ রে মা, হচ্ছে। আচ্ছা বাবা, মা যে সকালে অতবার বলছিল যে মাটি দিয়ে ঘর বানানো যাবে, সত্যিই বানানো যাবে তো? কিন্তু আমি তো দেখছি গ্রামের লোকের মাটির ঘর পড়ে যায়, আর মাটির ঘরের ভিতরেও তো গরম হয়। তোর মা যে মাটির ঘরের কথা বলেছিল সেটা একেবারে পাকা ঘরের মতো হবে। ঝড় বৃষ্টিতে পড়বে না, আর বাইরে যত গরম পড়বে ভেতরে তত বেশি ঠান্ডা থাকবে। কিন্তু সেটা কিভাবে হবে? এই যে তুই ইটগুলো বানাচ্ছিস, এগুলো একসাথে করে মাটি জুড়ে জুড়ে সাজাবো। যেমন ভাবে বড় বড় পাকা ঘর তৈরি হয়, তেমন ভাবে আমি আমাদের মাটির ঘর তৈরি করব। আর উপরে কি দেবে? আগের বছর চাষের যে অল্প খড় আছে সেগুলো দেব। খড়ের চালে ঘর ঠান্ডা থাকে রে মা। দেখেছো বাবা, আমি কত বড় হয়ে গেছি। আমি তোমাকে সাহায্য করছি। তুই তো আমাকে সাহায্য করছিস রে মা, কিন্তু আমি তো তোকে মাংস খাওয়াতে পারলাম না। তুমি চিন্তা করো না বাবা, আমাদের কাদামাটির ঘর যদি একবার সত্যি সত্যি ঠান্ডা রাখতে সক্ষম হয়, তাহলে দেখবে গ্রামে সবার সবকিছু ঠিক হয়ে যাবে। তখন তো আবার মুরগি মারা বন্ধ হয়ে যাবে, সবাই একসাথে মাংস খেতে পারবো। একদম ঠিক কথা বলেছিস মা। আচ্ছা, তুই ইটগুলো বানিয়ে ফেলেছিস, এবারে আমি ওগুলো জোড়া লাগাতে শুরু করি। তুই এক এক করে আমাকে দিবি, হ্যাঁ? ঠিক আছে বাবা, তুমি আমাকে চেয়ে নেবে, আমি তোমার হাতে একটা করে দেব। আর সহ্য হচ্ছে না বাবা, আমরা এটাকে এক দুদিনের মধ্যেই বানিয়ে ফেলবো। ওমা মা, শুনছো? ঘুমিয়ে পড়েছো? কিরে, এত রাত হয়ে গেল, ঘুমোসনি? দেখেছো বাবা, নতুন করে কেমন আনন্দে ঘুমোচ্ছে। সত্যি রে, মানুষটার অনেকদিন ভালো করে ঘুম হয়নি। আমার খুব শান্তি লাগছে মা, একটুও গরম হচ্ছে না। আমারও গরম হচ্ছে না। দেখেছিস তো, আমাদের মাটির ঘরের বুদ্ধি ঠিক কাজ করেছে। তবে অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়। কিন্তু যদি গ্রামে এরকম ঘর আরো কয়েকটা হতো তাহলে খুব ভালো হতো। কেন রে, কি ভালো হতো? হ্যাঁ ঠিক বলেছিস, অবশ্য মানুষগুলো বাঁচতো। না গো মা, মানুষরা তো বেঁচে যেত, কিন্তু সাথে মুরগিগুলোকেও আমরা বাঁচাতে পারতাম, আর গরমের মধ্যেও মুরগির তরকারি খেতে পারতাম। কি মজা হতো, তাই না? আচ্ছা ঠিক আছে, তুই ঘুমিয়ে পড়, কালকে দেখছি তোর বাবার সাথে কথা বলবো।
কাল তোমার মেয়ে নতুন ঘরে শুয়ে শুয়ে খুব আনন্দ পেয়েছে, অনেক রাত পর্যন্ত জেগেছিল। আমি তো কালকে নাক ডাকিয়ে ঘুমিয়েছি। হ্যাঁ, সেটা দেখেছি। অনেকদিন তোমার কষ্ট গেছে তো, খুব ভালো করেছো কালকে রাতে ভালো করে ঘুমিয়ে। কিন্তু তোমার মেয়ে একটা কথা বলছিল। কি কথা গো? বলছি শোনো না, আমাদের তো নিজেদের মাটির ঘর হলো, কিন্তু তোমার মেয়ের মুরগি খাওয়ার ইচ্ছেটা তো আমরা এখনো পূরণ করতে পারিনি গো। না মানে আমি বলছি যে এখন তো আমরা কিছু মুরগি আনতে পারি বাড়িতে, ঠান্ডাতে ওরা বাঁচবে। হ্যাঁ, একদিন শখ করে মুরগির মাংস খাওয়া আর অতগুলো মুরগি এনে ঘরে পোষার মধ্যে তফাৎ আছে কমলা। আমরা অত টাকা কোথায় পাবো? টাকা আমাদের কোথায়? আমরা কি কোনো ব্যবস্থা করতে পারি না? একটা উপায় অবশ্য আছে। কি উপায়? আমার মাটির হাঁড়িগুলো তো বিক্রি হয়, ওগুলো বেচেই না হয় কিছু মুরগি এনে এবারে পুষবো, আর তারপর মুরগিগুলোকে বড় করে রতনদাকে বেচে দেব। হ্যাঁ ঠিক বলেছো, আর রতনদা তো ভালো মানুষ, টাকা দেবে তোমাকে। তাহলে যাই, আজকে হাঁড়িগুলো নিয়ে বাজারে বের হই। দাঁড়াও, এমনি এমনি যাবে না, আমি তোমার জন্য কিছু খাবার তৈরি করে দিই, খেয়ে নাও। রতনদা, কি খবর গো? এই চলছে ভাই। এবারে তো মনে হচ্ছে দোকানপাট বন্ধ করে গ্রাম ছেড়ে পালাতে হবে, উপায় নাই। কিন্তু তুমি এই মুরগিগুলো চাষ করেছি, আমার মেয়েটা খেতে ভালোবাসে, আর সঙ্গে আমি ভাবলাম যে গ্রামের লোকের সমস্যা দূর হয়ে যাবে, আর তার সাথে তুমিও তোমার ব্যবসা চালিয়ে যেতে পারবে, তাই তোমার কাছেই বিক্রি করতে এলাম। আরে কি করেছো ভাই মদন, তুমি তো আমাকে বাঁচালে। আমি তো ভেবেছিলাম ব্যবসা বন্ধ করে এবারে না খেতে পেয়ে মরতে হবে এই গরমে। কিন্তু তুমি তো আমার বাঁচার উপায় করে দিলে। চিন্তা করো না, এখন ভালো দাম। আমি আমি এক্ষুনি কিনে নেবো তোমার মুরগি। আমি জানি দাদা, তুমি খুব ভালো মানুষ, সেই জন্যই তো তোমার কাছে নিয়ে এসেছি। দেখো ভাই, সত্যি কথা বলছি তোমাকে, আমাদের গ্রামে আরো 2-3 জন কসাই আছে, কিন্তু আমি কাউকে ঠকাই না, আর সততার সাথে ব্যবসা করি। সেই জন্যই তো তোমাকে দিচ্ছি। এত বুদ্ধি এই বেটা কুমোর রতনের, আগে জানতাম না তো। নিজে মাটির বাড়ি বানিয়েছে, তারপরে আবার মুরগির চাষ করেছে। কি ভেবেছে গ্রামের মানুষেরা মরবে আর সেই সুযোগে নিজে বড়লোক হবে? আমিও দেখব বেটা তুই বড় হয়েছিস নাকি আমি বড় হয়েছি। এতদিন ধরে এই গ্রামে শুধুমাত্র আমি মুরগি পালন করেছি, আর এখন কি সেই ব্যবসা আমি তোর জন্য ছেড়ে দেব? তুই হাঁড়িও বিক্রি করবি আবার মুরগিও? সালা গাছের খাওয়া আবার তলার পুরানো আমি বন্ধ করব খুব তাড়াতাড়ি। তো দাঁড়া, তোর এই ঘর যদি আমি ভেঙে দিতে না পারি, আমার নাম কিন্তু যোগু না, সালা। মদন ভাই, কি করছো? এই যে আজকে তোমার দোকানে যাব বলে মুরগিগুলোকে একটু সাজিয়ে রাখবো ভাবছিলাম, কিন্তু তুমি সকাল সকাল এখানে কেন? আজকে দোকান খুলবে না? দোকান খোলবার থেকেও একটা জরুরি বিষয় তোমাকে জানাতে এসেছি। কি বিষয় গো দাদা? তুমি যখন সেদিন আমার দোকানে মুরগি দিচ্ছিলে, তখনই আমার দেখে সন্দেহ হয়েছিল। আর এখন সেই সন্দেহটা পাকা হয়ে গেছে। কিসের সন্দেহ? কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেদিন যখন তুমি আমার কাছে মুরগিগুলো বিক্রি করছিলে, আমাদের গ্রামের সব থেকে পুরনো এবং শয়তান ব্যবসায়ী যজ্ঞ আড়াল থেকে হিংসে চোখে তোমার দিকে তাকিয়েছিল। এই লাইনে থাকার জন্য আমি ওকে খুব ভালো করে জানি। আমাদের গ্রামে যে কয়েকজন শয়তান ব্যবসায়ীর কথা তোমাকে বলেছিলাম, ও হচ্ছে তাদের মধ্যে একজন। কিন্তু এটা জেনে আমি কি করব? ও তোমার নতুন ব্যবসা নিয়ে হিংসে করছে, কারণ ও বুঝতে পেরে গেছে যে ওর ব্যবসা এবারে মাঠে মারা যাবে। এই গরমের সুযোগ নিয়ে দ্বিগুণ দামে মুরগি বিক্রি করছিল, সেগুলো বন্ধ হয়ে যাবে, তাই হয়তো ও তোমার ক্ষতি করতে পারে। কি ক্ষতি করতে পারে? সম্ভবত তোমার নতুন মাটির ঘর ভেঙে দিতে পারে, যাতে তুমি সর্বহারা কাঙাল হয়ে যাও আবার। তাহলে কি করা উচিত আমার? সাবধানে থেকো ভাই, এর থেকে বেশি আমার আর কিছু বলবার নেই। যাই, দোকান খুলবো এরপর। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আমি সাবধানেই থাকবো। শুধু একটাই কথা তোমাকে বলবো, এ কদিন একটু চোখ কান খোলা রেখো। যদি আমি কোনো বিপদে পড়ে চিৎকার করি, তাহলে তোমরা সবাই ছুটে আসবে। এটা কি করছো তুমি? প্রথমে তুমি মাটির কাজ করতে, তারপর তার সাথে না হয় মুরগি বিক্রির পরিকল্পনা করলাম আমরা, কিন্তু এখন এই জাল বানাচ্ছ কেন তুমি রাতের বেলায় এরকম গোপনে? আজকে সকালে রতনদা বাড়িতে এসে সাবধান করে গেছে
যে মুরগি ব্যবসায়ী দালাল যজ্ঞ শয়তানি করে আমাদের উপরে হিংসে করছে, রাতে এসে আমাদের ঘর ভেঙে দিতে চায়। কি বলছো কি? আমরা সৎ পথে ব্যবসা করছি, ওর পোষাচ্ছে না নাকি? ওসাবে কি করে বলো? নিজে এতদিন দ্বিগুণ দাম দিয়ে মুনাফা করত, এখন শুধু দাম কমে যাবে না, ওর জিনিসও কেউ কিনবে না, সেই জন্যই ওর হিংসে হচ্ছে। কিন্তু তার সাথে তোমার এই জালের সম্পর্ক কি? আমি এই জাল বানাচ্ছি ঘরের চারিদিকে, একটু পরেই গোপনে লাগিয়ে দেব, যোগ্য নির্ঘাত আসবে আমাদের ক্ষতি করতে। আর আসলে এই জালে ধরা পড়বে, তাই তো? হ্যাঁ, তবে আজকে নাও আসতে পারে। আর আমি রতনকে বলে দিয়েছি যে আরো কয়েকজনকে নিয়ে প্রস্তুত থাকতে। আমরা চেঁচামেচি করলেই এসে একেবারে উত্তম মধ্যম ধোলাই দেবে, চিন্তা নেই। বাহ, এটা তো খুব ভালো বুদ্ধি করেছো। অন্ধকারে জাল দেখতে পাবে না, এসে একবার পা দিলেই একেবারে ইঁদুর কলের মতো আটকে পড়ে ছটফট করবে। তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আগে আগে, না আজকে দুজন মিলে জাল লাগাতে যাবো, তাড়াতাড়ি করো। ঠিক আছে। বেটা, আমার পেছনে মোটা বাঁশ ঢুকিয়ে এখন নতুন ঘরে বউ মেয়েকে নিয়ে শান্তিতে ঘুমানো হচ্ছে। কেন, আমি বড় লোক ছিলাম, তোদের পেটে লাথি মেরে সেটা বোধহয় পোষাচ্ছিল না? গ্রামের সবাই যখন সহ্য করে ফেলেছে, তোর সহ্য করতে কোথায় সমস্যা ছিল? সমস্যা যখন হয়েছে তখন আজকে এই লাঠির বাড়ি মেরে তোর মাটির ঘর আমি ভেঙে দেবো সালা। আউচ! ওরে সালা, বাঁচা রে বাঁচা! এটা কি রে, ফাঁদ পেতে রেখেছিল নাকি? ও চারিদিকে জড়িয়ে পড়েছে। ও বাবরি, এটা আবার কি ধরনের জাল রে বাবা? এটা বুঝতে পারছো তো কি জিনিস? বাপরে বাপ, মেরে ফেললো, হাড়গোড় সব ভেঙে দিস না রে বাবা, মাটি ও বাবারে। যদি মার খেয়ে তোমার এত কষ্ট হয়, তাহলে এসেছো কেন আমাদের ক্ষতি করতে? দেখেছো তো চারিদিকে কেমন উত্তেজিত লোকজন তোমাকে মারবার জন্য এসেছে। চেড়াও। আসলে আমি ভেবেছিলাম এই গরমে তোমাদের অসহায়তার সুযোগ নিয়ে একটু ব্যবসা করে বড় লোক হবো, কিন্তু তুমি যখন সৎভাবে এই কাজ শুরু করলে, আমি হিংসায় তোমার ঘর ভাঙতে এসেছিলাম। আমাকে ছেড়ে দাও, আমি আপনার লড়াই থাকবো না, আমি গ্রাম ছেড়ে চলে যাবো, কথা দিচ্ছি। ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিচ্ছি, পরের বার যদি দেখি তাহলে কিন্তু ভয়ানক কষ্ট আছে তোমার কপালে। ওরে বাবা, বেরোনি গো বেরোনি, মরে যাবো, আমি পালিয়ে যাচ্ছি, আর কোনোদিন আসবো না এই তল্লাটে। ও বাবা! মদন, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি যদি এমন সুন্দর করে নিজের বাড়ি বানানোর পাশাপাশি সবার বাড়ি না বানিয়ে দিতে, তাহলে হয়তো সবাই এত দিনে গরমে ঝলসে মরে যেত। বাবু, আপনারা সবাই আমার কাজকে সম্মান করেছেন, এটাই আমার সবথেকে বড় প্রাপ্তি। তাছাড়া শুধু নিজেরা সুখে থাকবো এটা আমি কোনো দিন ভাবিনি। আমি সারা জীবন ভেবেছি আমি মানুষকে কিভাবে সুখে রাখতে পারবো। মানে আমাকেও কাজ শেখাবে মদন দা? হ্যাঁ মদন, তুমি কাজ শিখিয়ে দাও, কারণ অনেক দূরগ্রাম থেকে এবারে তোমার কাছে বাড়ি তৈরি করবার জন্য লোক আসবে। তুমি একা সব দিকের কাজ সামাল দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে থেকে আমার বাড়িতে এসো, আমি শিখিয়ে দেব। তবে আমার একটা কথা আছে বাবু আপনার কাছে। কি কথা? যজ্ঞর উচিত শাস্তি হয়েছে, এবারে তাকে গ্রামে ফিরিয়ে আনা উচিত। এবারে যদি সে আবার কোনো কারোর ক্ষতি করে, তবে তাকে একেবারে নির্বাসন দেওয়া হবে। ঠিক আছে, তুমি যখন ক্ষমা করছো তখন আমার কোনো আপত্তি নেই।